অশুভ বলে যে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল ৭ বছর পর সেই স্ত্রী আইপিএস অফিসার হয়ে স্বামীর ঝুপড়িতে পৌঁছল। তারপর যা হলো তা দেখে পুরো গ্রাম কেঁদে ফেলল। বন্ধুরা, দিনটি ছিল ২০২৫ সালের ১২ই জুলাই। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকার শুকনো ও শান্ত গ্রাম সোনপুরার কাঁচা পথে ধুলো হঠাৎ এমনভাবে উড়ল যেন মাটি কোনো অঘটনের শব্দ শুনে ফেলেছে। দুটি সরকারি গাড়ি ধীরে ধীরে এগিয়ে এসে সেই ঝুপড়ির সামনে এসে থামল, যার দেওয়ালের গভীর ফাটলগুলো বছরের পর বছর ধরে দারিদ্র্য আর একাকিত্বের সাক্ষ্য দিচ্ছিল। ঝুঁকে পড়া ছাদটা যেন কোনো আশ্রয়ের আশায় এখনও দাঁড়িয়েছিল, কিন্তু এখন তার কাঠগুলোও ক্লান্ত হয়ে পড়েছিল। এমন গাড়ি এই পথে আগে কখনো আসেনি, তাই কিছুক্ষণের মধ্যেই আশেপাশের ঘর থেকে মানুষ বাইরে বেরিয়ে এলো। কেউ খালি পায়ে ছিল, কারো হাতে লোটা ছিল, কেউ দূর থেকেই দাঁড়িয়ে গেল। সবার চোখে একটাই প্রশ্ন ছিল যে এত বড় সরকারি গাড়ি এই ভাঙা ঝুপড়ি পর্যন্ত কেন এসেছে। গাড়ি থামতেই দরজা খুলল। সবার আগে পুলিশকর্মীরা নামল, সতর্ক ও প্রস্তুত হয়ে চারদিকে নজর ঘোরাচ্ছিল। তাদের মাঝখান থেকে একজন মহিলা বাইরে এলেন। খাকি উর্দি, কাঁধে চকচকে তারা, চালচলনে শৃঙ্খলা এবং মুখে এমন এক স্থির প্রশান্তি যা কেবল অনেক কিছু সহ্য করার পরই আসে। তার চোখে না ছিল অহংকার, না ছিল তাড়াহুড়ো, শুধু একটা গভীর স্থিরতা, যেন ভেতরের ঝড় শান্ত হয়ে বসে গেছে। গ্রামের লোকেরা আপনা আপনি এগিয়ে এলো। কেউ ফিসফিস করল, কেউ চুপচাপ দেখতে থাকল। কারোরই বুঝে আসছিল না যে এত বড় অফিসার এই ভাঙাচোরা ঝুপড়ি পর্যন্ত কেন এসেছে, যেখানে সাধারণত মানুষ তাকিয়েও দেখে না। ঝুপড়ির দরজায় দাঁড়িয়ে থাকা লোকটি যেন হঠাৎ পাথর হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল, আঙুলগুলো আপনা আপনি কুঁকড়ে গেল এবং চোখ মাটির সাথে আটকে গেল, যেন ওপরে তাকানোর সাহসটুকুও আর অবশিষ্ট নেই। তার ভেতরে কিছু একটা দ্রুত স্পন্দিত হচ্ছিল, ভয়, অনুশোচনা এবং এক পুরনো সত্য যা সে বছরের পর বছর ধরে চেপে রেখেছিল। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাকে দেখেই তার বুকের ভেতর কিছু একটা ভাঙতে শুরু করল, কারণ এই মুখটি কোনো অচেনা মুখ ছিল না। এটি সেই মুখই ছিল যাকে সে একদিন গ্রামের কথা, ভয় আর ভিড়ের চিন্তার কাছে মাথা নত করে নিজের ঘর থেকে বের করে দিয়েছিল। সেই চোখ, সেই নাক নকশা, শুধু এখন তাতে আর ভয় ছিল না, এখন তাতে ছিল স্থিরতা। ভিড়ের মধ্যে ধীর ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ নাম চিনে ফেলল, কেউ মাথা নিচু করে নিল, কেউ শ্বাস বন্ধ করে ফেলল। কিছু বয়স্ক মানুষের সেই দিনের কথা মনে পড়ে গেল যেদিন এই মহিলাকে এখান থেকে বিদায় করা হয়েছিল। আর কিছু যুবকের অবাক লাগছিল যে ভাগ্য এত বড় মোড়ও নিতে পারে। মহিলাটি ঝুপড়ির দিকে তাকাল। সেই চৌকাঠ যার ওপর দাঁড়িয়ে একদিন সে কাঁপছিল, সেই মাটির গন্ধ যা তাকে আপনত্বের অনুভূতি দিত, সেই ভাঙা দেওয়াল যার মাঝে সে স্বপ্ন দেখেছিল। শুধু একটা জিনিস বদলে গিয়েছিল, আজ সে দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছিল না, আজ সে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল। সে এক পা বাড়াল এবং ঝুপড়িতে প্রবেশ করল। ভেতরে হালকা অন্ধকার ছিল, ছেঁড়া পুরনো বাসন কোনায় পড়েছিল, যেন তাদের থেকে আর কারও কোনো আশা নেই। চুলোর ছাই নিভে গিয়েছিল, কিন্তু তাতে এখনও পুরনো দিনের উত্তাপ লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। দেওয়ালে টাঙানো এক পুরনো ছবির ওপর ধুলোর মোটা আস্তরণ জমেছিল। মহিলাটি সেখানেই থমকে গেল। সে ধীরে ধীরে আঙুল বাড়াল এবং ছবি থেকে ধুলো সরাল। ছবিতে সেই মহিলাই ছিল, সাধারণ পোশাকে, কোনো উর্দি ছাড়া, চোখে ভয় আর আশা একসাথে। সেই ছবিটির দিকে তাকিয়ে তার ঠোঁট হালকা কেঁপে উঠল, যেন কোনো অসমাপ্ত কথা ভেতরে ভেতরেই বেজে উঠল। তার নাম ছিল আরাধ্যা শুক্লা। একদিন এই ঝুপড়িতেই তার নাম ধরে ডাকা হতো, একদিন এই চৌকাঠেই সে নিজের স্বপ্নগুলোকে আগলে ধরেছিল। ছবির সামনে দাঁড়িয়ে তার সবকিছু খুব কাছে এবং খুব দূরে একই সাথে মনে হচ্ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় পুরোপুরি নীরব ছিল, কারো কথা বলার সাহস হচ্ছিল না, যেন সবাই জানে যে এই মুহূর্তটি সাধারণ নয়। দরজায় দাঁড়িয়ে থাকা লোকটা, মহেশ, এখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার ভেতরে শব্দ ছিল, কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তা ভেঙে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে এই মুহূর্তে ক্ষমা চাইবে, ভয় দেখাবে, নাকি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আরাধ্যা থাপড়ির ভেতরে চারদিকে নজর ঘোরাল। প্রতিটি জিনিস যেন তাকে কিছু বলছিল। ভাঙা চারপাই, খালি কোণা, দেয়ালের নীরবতা। এটি সেই জায়গা যেখান থেকে তাকে একদিন এই বলে বের করে দেওয়া হয়েছিল যে সে অশুভ, তার উপস্থিতিতে সবকিছু নষ্ট হয়ে যাবে।
সেই সময় কেউ তাকে জিজ্ঞেস করেনি যে সে কি চায়, কি অনুভব করে। আজ সেই জায়গা তার সামনে ছিল, কিন্তু এখন তার চোখে জল ছিল না, শুধু একটা গভীর শ্বাস ছিল যা সে ধীরে নিল এবং বাইরে ছাড়ল। মহেশ হালকা নড়াচড়া করল, যেন কিছু বলতে চায়, কিন্তু গলার কাছে আওয়াজ আটকে গেল। তার চোখে জল এসে গিয়েছিল। গ্রামবাসীদের মধ্যে কারোর কারোর মুখ নিচু হয়ে গেল, কারোর চোখ ভরে এলো। সবার মনে হচ্ছিল যে এই ঝুপড়িতে শুধু দুইজন মানুষ দাঁড়িয়ে নেই, বরং বছরের পর বছর ধরে জমে থাকা নীরবতা, ভুল এবং অসম্পূর্ণ প্রশ্নরাও এখানে জমা হয়েছে। সেই মুহূর্তে কেউ জানত না যে এই সাক্ষাৎ প্রতিশোধের গল্প হবে নাকি কোনো বড় পরিবর্তনের শুরু। শুধু এটুকু পরিষ্কার ছিল যে সোনপুরার এই ঝুপড়ি আর আগের মতো থাকবে না, কারণ আজ তার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মহিলাটি শুধু একজন অফিসার ছিল না, সে তার নিজের ফেলে আসা সত্যের সামনে দাঁড়িয়েছিল। ছবি থেকে নজর সরাতেই আরাধ্যার ভেতরের কোনো পুরনো জট যেন ধীরে ধীরে খুলতে লাগল। সেই চৌকাঠের কাঠ, যার উপর আজ তার পা পড়েছিল, একদিন তার জন্য চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কাঠে আজও পুরনো আঁচড়ের দাগ ছিল, যেন সময় সব কিছু দেখেছে এবং তবুও চুপ থেকেছে। তার চোখের সামনে সেই দিনটি কোনো শব্দ ছাড়াই ফিরে এলো। উঠোনে বসে থাকা লোকজন, যাদের দৃষ্টি তার কাছে কোনো প্রশ্ন করছিল না, বরং আগে থেকে ঠিক করার রায় শোনাচ্ছিল। কেউ চিৎকার করেনি, কেউ হাত তোলেনি, কোনো তর্ক হয়নি, শুধু ভয় আর প্রথা মিলে তাকে একটি শব্দে বেঁধে ফেলেছিল, অশুভ। সেই শব্দটি হাওয়ায় ভাসেনি, সরাসরি তার ভেতরে এসে পড়েছিল, এবং সেই মুহূর্তেই তার ভেতরের আওয়াজ কিছু সময়ের জন্য চুপ হয়ে গিয়েছিল। সেদিন মহেশ তার চোখের দিকে তাকায়নি। সে সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার দৃষ্টি মাটিতে আটকে ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের মতামত, বাবা মায়ের কথা আর সমাজের ভয় তার মেরুদণ্ডে এমন বোঝা হয়ে দাঁড়িয়েছিল যে সে নিজের সিদ্ধান্ত থেকেই পালাতে শুরু করেছিল। তার ঠোঁট নড়েছিল, কিন্তু শব্দে আপনত্ব ছিল না। সে শুধু এটুকু বলেছিল যে এখন এই ঘরে তার জন্য জায়গা নেই। না রাগ ছিল, না ঘৃণা, শুধু একটা ভয় ছিল যা তাকে দুর্বল বানাচ্ছিল। আরাধ্যা শুনতে থাকল, দাঁড়িয়ে থাকল, এবং প্রতিটি শব্দ তার ভেতরে কোথাও জমা হতে থাকল। সে কোনো উত্তর দেয়নি। সে জানত যে সেই মুহূর্তে কথা বলা অর্থহীন, কারণ সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল। যখন সে চৌকাঠ পেরিয়ে বাইরে বেরিয়েছিল, তখন উঠোনের মাটিও তার কাছে পর মনে হচ্ছিল। বাইরের বাতাস ভারী ছিল, যেন শ্বাস নেওয়াও বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তার পা টলছিল, কিন্তু সে পেছনে ফিরে তাকায়নি। চোখে জল ছিল, কিন্তু তাদের ঝরতে দেওয়ার অনুমতি দেয়নি। মনের কোনো এক কোণায় একটা প্রশ্ন বেঁচেছিল, মানুষ কি সত্যিই এতটাই অসহায় হয় যে নিজের ভয়কেই সত্য বানিয়ে ফেলে? ভিড়ের চিন্তা কি কোনো একটি জীবনের চেয়ে বড় হয়ে যায়? সেই প্রশ্ন তার সাথে সাথে চলতে থাকল, প্রতি পদক্ষেপে আরও গভীর হতে থাকল। তার পরের দিনগুলো সহজ ছিল না। সে পথে অনেক দরজায় কড়া নেড়েছিল। কোথাও সে কাজ পেয়েছিল, কিন্তু সম্মান পায়নি। কোথাও সম্মানের নামে অপমান দেওয়া হয়েছিল। কিছু লোক তার মুখের দিকে তাকাত, কিছু তার অতীতের গল্প শুনত, আর কিছু কিছুই না জেনে তাকে দূরে সরিয়ে দিত। সব জায়গায় তাকে নিজেকে প্রমাণ করতে হতো, এবং প্রতিবার সে আরেকটু ক্লান্ত হয়ে পড়ত। রাতে খোলা আকাশের নিচে শুয়ে সে নিজের ভেতরে উঁকি দিত। তারাদের দেখতে দেখতে নিজেকে জিজ্ঞেস করত যে তার জীবন কি শুধু অন্যের ভয়ের বোঝা তোলার জন্যই তৈরি হয়েছে। অনেকবার মনে হয়েছে যে আর চলা যাবে না, হয়তো এখানেই সব শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু প্রতি সকালে কোনো অদৃশ্য শক্তি তাকে আবার উঠে দাঁড় করাত। সে নিজেও জানত না যে সেই শক্তি কোথা থেকে আসে। হয়তো সেই প্রশ্ন থেকে যা তার ভেতরে এখনও বেঁচে ছিল, হয়তো সেই নীরবতা থেকে যা সে সেদিন নিজের ওপর চাপিয়ে নিয়েছিল। একদিন যখন সে একটি ছোট আশ্রমে বসেছিল, কেউ তার সামনে একটি বই রেখে দিল। যে দিয়েছিল সে শুধু এটুকু বলল যে যদি পড়তে চায় তো পড়তে পারে। আরাধ্যা বইটি হাতে নিল। তার পাতাগুলো পুরনো ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। সে পড়তে শুরু করল, এবং প্রথমবারের মতো তার মনে হল যে পৃথিবী শুধু ওটাই নয় যা সে এ পর্যন্ত দেখেছে। বইগুলোর সাথে তার ভেতরে কিছু বদলাতে শুরু করল। শব্দগুলো তাকে এই অনুভূতি দিল যে ভয় প্রতিটি মানুষের ভেতরে থাকে, কিন্তু সেই ভয় কাউকে ভেঙেও দিতে পারে, আবার কাউকে গড়তেও পারে। সে পড়া চালিয়ে গেল। দিনে কাজ, রাতে পড়াশোনা। অনেকবার চোখ ক্লান্ত হয়ে যেত, অনেকবার মস্তিষ্ক জবাব দিয়ে দিত, কিন্তু সে থামত না। তার মনে হতে লেগেছিল যে এটিই তার রাস্তা, ধীর, কঠিন, কিন্তু তার নিজের।
প্রতি পাতার সাথে সে নিজেকে আরেকটু শক্তিশালী অনুভব করতে লাগল। সময়ের সাথে তার ভেতরের ভয় কমতে লাগল, তার জায়গা নিল এক স্থিরতা। সে এখন আর সব কথা মনে নিত না, কিন্তু ভুলতও না। অপমান তাকে আঘাত দিত, কিন্তু এখন আর তা তাকে ভাঙত না। সে শিখল যে নীরবতাও একটা শক্তি হতে পারে, যদি তার সঠিক দিক পায়। সে নিজেকে গুছিয়ে নিতে লাগল, কোনো শব্দ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া। তার জীবন এখনও সহজ ছিল না, কিন্তু এখন তাতে একটা উদ্দেশ্য ছিল। আজ সেই ঝুপড়ির ভেতরে দাঁড়িয়ে আরাধ্যা সেই সব কিছু একসাথে অনুভব করছিল। ছবি থেকে নজর সরাতেই তার মনে হল যে সে এখন আর সেই মহিলা নয় যাকে একদিন এই চৌকাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই অতীত তার সাথে ছিল, কিন্তু তার ওপর আর প্রভাব বিস্তার করছিল না। তার শ্বাস গভীর এবং স্থির ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা মহেশ এখনও চুপ ছিল, কিন্তু তার ভেতরে ঝড় চলছিল। গ্রামের নীরবতায় শুধু আরাধ্যার শ্বাসের আওয়াজ ছিল, আর সেই আওয়াজে বছরের পর বছর ধরে সহ্য করা সংগ্রাম এবং এক না ভাঙা জেদ মিশেছিল। পড়াশুনো তার জন্য শুধু একটা প্রয়োজন ছিল না, বরং ধীরে ধীরে পথ হয়ে গিয়েছিল। শব্দ কঠিন ছিল, বইয়ের ভাষা ভারী ছিল, এবং পরিস্থিতি তার চেয়েও বেশি কঠিন, কিন্তু প্রতি পাতা তাকে একটু একটু করে আরও মজবুত বানিয়ে দিত। অনেকবার সে শব্দের অর্থ বুঝতে বুঝতে ক্লান্ত হয়ে যেত, অনেকবার মস্তিষ্ক সঙ্গ দিত না, তবুও সে থামত না। তার মনে হতে লেগেছিল যে যদি সে আজ হেরে যায়, তবে তার হার শুধু তার হবে না, বরং সেই প্রতিটি মানুষের হবে যাকে একদিন ভয়ের নামে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। সে বুঝতে শুরু করল যে কুসংস্কার কোনো দৈব শক্তি থেকে নয়, বরং মানুষের ভয় থেকে জন্ম নেয়, এবং এই ভয় তখন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন প্রশ্ন করার অভ্যেস মরে যায়। সে পড়তে পড়তে সমাজকে বুঝতে শুরু করল। বইয়ের শব্দ তাকে বলত যে কিভাবে যুগ যুগ ধরে ভয়কে প্রথা নাম দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সে আইন পড়ল, নিয়মের ভাষা শিখল, এবং সেই পাতাগুলোর মাঝে মানুষের দুর্বলতাকে চিনল। সেই দুর্বলতা যা সঠিক এবং ভুলের মাঝে দাঁড়িয়ে ভিড়ের সাহারা খোঁজে। তার বুঝতে আসতে লাগল যে বেশিরভাগ মানুষ খারাপ হয় না, শুধু ভীতু হয়। তারা প্রশ্ন করে না, কারণ প্রশ্ন করার জন্যে সাহস দরকার, এবং সাহস সবার কাছে থাকে না। এই বোধ তার ভেতরে ধীরে ধীরে এক স্থিরতা তৈরি করছিল। অনেকবার ক্ষুধা তাকে নুইয়ে দিয়েছে। পেটের আগুন বইয়ের শব্দের চেয়ে বেশি তীব্র হতো। অনেকবার সে একবেলার খাবার ছেড়ে দিয়েছে, যাতে পরের দিনের পড়াশোনা চালিয়ে যেতে পারে। অনেকবার মানুষের খোঁটা তাকে ভেতর পর্যন্ত বিঁধেছে। কেউ বলতো যে এসব তার সাধ্যের বাইরে, কেউ মনে করিয়ে দিত যে সে কে এবং কোথা থেকে এসেছে। প্রতিটি খোঁটা এক আঘাত হয়ে তার ভেতরে নামত, কিন্তু প্রতিটি আঘাতের সাথে ভেতরে কোথাও এক নতুন দৃঢ়তা তৈরি হয়ে যেত। সে কাঁদত না, অভিযোগ করত না, শুধু চুপচাপ এগিয়ে যেতে থাকত, যেন সব কষ্টকে নিজের পথের অংশ মেনে নিয়েছে। সময়ের সাথে তার পরিশ্রম রং আনতে শুরু করল। যখন সে প্রথমবারের মতো উর্দি পড়ল, তখন সে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আয়নায় দেখা মহিলাকে তার সেই মহিলা মনে হল না, যে একদিন চৌখাটের বাইরে দাঁড়িয়ে কাঁপছিল। উর্দি তাকে অহংকার দেয়নি, বরং এক ভারী দায়িত্বের অনুভূতি করাল। তার মনে হল যে এই পোশাক শুধু অধিকার নয়, বরং জবাবদিহিতাও। সেই মুহূর্তে তার সেই ঝুপড়ি, সেই লোক এবং সেই শব্দ মনে পড়ল, যা তার জীবনকে হঠাৎ মোড় দিয়েছিল। অশুভ, সেই শব্দটি আবার তার ভেতরে বেজে উঠল, কিন্তু এবার তা তাকে ভাঙতে পারল না। সেই মুহূর্তেই সে ঠিক করে নিয়েছিল যে তার লড়াই কোনো এক মানুষের সাথে হবে না। এই লড়াই সেই চিন্তাধারার সাথে হবে যা না বুঝেই কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, যা ভয়ের নামে মানবতাকে পিষে দেয়। সে জানত যে প্রতিশোধ নেওয়া সহজ রাস্তা, কিন্তু পরিবর্তন আনা কঠিন, এবং সে কঠিন রাস্তাটাই বেছে নিয়েছিল। সে এগিয়ে যেতে থাকল, সিঁড়ি চড়তে থাকল। প্রতিটি নতুন দায়িত্বকে সে একই গুরুত্বের সাথে পালন করতে থাকল, যেন সেটিই তার শেষ পরীক্ষা। সে নিজের কষ্টকে কখনো অস্বীকার করেনি। সে জানত যে যা কিছু তার সাথে হয়েছে তা তাকে ভেঙে দেয়নি, বরং গড়েছে। প্রতিটি সিদ্ধান্তের আগে সে নিজেকে একটাই প্রশ্ন করত, আজও যদি ভয় জিতে যায়, তবে পরিবর্তন কিভাবে আসবে? এই প্রশ্নই তাকে কঠোর হওয়া থেকে আটকাল এবং সংবেদনশীল করে রাখল। তার ফাইলগুলো শক্ত ছিল, আইনি ভাষা পরিষ্কার এবং মজবুত ছিল, কিন্তু তার ভেতরে মানবতা এখনও বেঁচে ছিল। সে নিয়মের সাথে দাঁড়িয়ে থাকত, কিন্তু মানুষের অবস্থাও দেখত। তার গল্প কোনো মঞ্চে শোনানো হয়নি, না কোনো তালি ছিল, না কোনো বড় ভাষণ। তার কাজই তার পরিচয় হতে থাকল। ছোট ছোট সিদ্ধান্ত,
সঠিক জায়গায় নেওয়া অবস্থান এবং অন্যায়ের সামনে চুপ না থাকার অভ্যাস এটাই তার পরিচয় হয়ে গেল। মানুষ তার নামে নয়, তার কাজের মাধ্যমে তাকে চিনতে শুরু করল। তার চোখে সেই স্থিরতা ছিল যা সে সংগ্রামের দিনগুলোতে শিখেছিল, না বেশি কঠোর, না বেশি নরম। প্রতিটি নতুন পোস্টিং, প্রতিটি নতুন এলাকা তাকে মনে করিয়ে দিত যে সমাজ সব জায়গায় একই, কোথাও ভয় বেশি, কোথাও কম, কিন্তু শিকড় একটাই। সে জানত যে একা সবকিছু বদলানো যায় না, কিন্তু এটাও জানত যে যদি শুরু না করা হয় তবে কিছুই বদলাবে না। তাই সে প্রতিদিন তাই করতে থাকল, আইনের সাথে মানবতাকে জুড়ে দিতে থাকল, ভয়ের সামনে প্রশ্ন দাঁড় করাতে থাকল। আজ যখন সে খাঁকি উর্দিতে দাঁড়িয়েছিল, তার ভেতরে কোনো কোলাহল ছিল না। তার সফর লম্বা ছিল, ক্লান্তিকর ছিল, কিন্তু অসম্পূর্ণ নয়। সে নিজেকে প্রমাণ করার জন্য নয়, বরং সঠিককে সঠিক বলার জন্য এই রাস্তা বেছে নিয়েছিল। পড়াশোনা দিয়ে শুরু হওয়া তার সফর এখন এক দায়িত্বে বদলে গিয়েছিল, এবং সেই দায়িত্ব তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে তার সংগ্রাম শুধু তার গল্প নয়, বরং সেই সবার গল্প যাদের একদিন ভয় আর প্রথা অশুভ বলে চুপ করিয়ে দিয়েছিল। যখন সে সেই এলাকার দায়িত্ব পেল, তখন সে কোনো আবেগপ্রবণ প্রস্তুতি নেয়নি, না কারো কাছে উল্লেখ করল, না নিজের ভেতরে ওঠা আন্দোলনকে বাইরে আসতে দিল। সারা রাস্তা সে চুপ থাকল, জানালা দিয়ে বাইরে ছড়িয়ে থাকা শুকনো মাঠ দেখতে থাকল, যেন নিজের ভেতরের কোলাহলকে চুপচাপ সামলাচ্ছে। গাড়ি এগিয়ে যেতে থাকল, রাস্তা বদলাতে থাকল, কিন্তু তার মুখে সেই স্থিরতা বজায় থাকল। সে জানত যে এই সফর কোনো পুরনো হিসাব মেটানোর জন্য নয়, বরং এক দায়িত্ব পালন করার জন্য। তবুও মনের কোনো কোনায় চাপা থাকা সত্য প্রতিটি মোড়ে তার সাথে চলতে থাকল। সোনপুরায় পা রাখতেই পরিবেশ বদলে গেল। গাড়ি থামতেই মানুষের দৃষ্টি আপনা আপনিই নত হয়ে গেল। কেউ তাকে চিনে ফেলল, কেউ শুধু আন্দাজ করল, কিন্তু কেউ পাছে এলো না। প্রতিটি নজর তার ওপরই স্থির হয়ে গেল। সে চুপচাপ এগিয়ে গেল এবং সবার আগে স্কুলের বিল্ডিংয়ের দিকে তাকাল। জরাজীর্ণ দেয়াল, ভাঙা জানালা এবং দরজায় ঝুলে থাকা তালা, যেন বছরের পর বছর ধরে সেখানে শেখার আশাই মরে গেছে। তার ভেতরে কিছু শক্ত হয়ে আটকে গেল, কিন্তু মুখে কোনো ভাব এলো না। তারপর তার নজর মাঠের দিকে গেল, সেই মাঠ যেখানে একদিন বাচ্চাদের আওয়াজ গুমগুম করত। এখন সেখানে কিছু ছেলে ছিল এবং একপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। খেলা তাদের ছিল, মাঠ তাদের ছিল না। আরাধ্যা কিচ্ছু বলল না। সে বুঝে গিয়েছিল যে অনেক সময় বলার আগে দেখা বেশি জরুরি হয়। সে প্রতিটি দৃশ্য নিজের ভেতরে নথিবদ্ধ করে এগিয়ে যেতে থাকল। পঞ্চায়েতে সে শান্ত স্বরে কথা রাখল, না গলার স্বর উঁচু ছিল, না ভঙ্গি কঠোর। সে কারো দিকে আঙুল তুলল না, শুধু প্রশ্ন করল, স্কুল কেন বন্ধ, মেয়েদের জন্য মাঠ কেন নেই, আর সিদ্ধান্ত সবসময় ভয়ের ভিত্তিতে কেন নেওয়া হয়। প্রশ্নগুলো সরাসরি ছিল, সেগুলো থেকে পালানো সম্ভব ছিল না। মানুষ উত্তর দেওয়া চেলে বেশি ভাবতে লাগল। সে কাউকে ভয় দেখাতে আসেনি, আর হয়তো এটাই সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার ছিল। সন্ধ্যা পর্যন্ত পুরো গ্রামে এই আলোচনাই ছিল যে সেই মহিলা যাকে একদিন কোনো প্রশ্ন ছাড়াই বের করে দেওয়া হয়েছিল, আজ অফিসার হয়ে ফিরেছে। পার্থক্য শুধু এইটুকুই ছিল যে এখন সে অভিযোগ করছিল না, সে বুঝতে এসেছিল। আরাধ্যা এই কথাগুলোর উপর কোনো প্রতিক্রিয়া দিল না। সে অনেক আগেই শিখে নিয়েছিল যে পরিবর্তন আওয়াজ দিয়ে নয়, স্থিরতা দিয়ে আসে। রাতে সে সেই ঝুপড়ির সামনে দাঁড়িয়েছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল। ভেতরে একটা প্রদীপ জ্বলছিল। মহেশ ভেতরে বসেছিল, ক্লান্ত, ভেতর থেকে খালি। আরাধ্যা কিছু বলল না। তার নীরবতা ভারী ছিল, কিন্তু তাতে কোনো অভিযোগ ছিল না। সেই নীরবতায় অতীতও ছিল এবং আগামী সময়ের প্রশ্নও ছিল। মহেশ প্রথমবারের মতো মাথা তুলল। তার চোখ ভরে এলো। সে বুঝতে পারল যে ভুলের বোঝা আওয়াজ দিয়ে ভাঙে না। আরাধ্যা ধীরে ধীরে পিছিয়ে গেল। সে কোনো আদেশ দিল না, কোনো রায় শোনাল না। সে জানত যে আসল পরিবর্তন কাগজে নয়, চিন্তায় শুরু হয়। আর সেই রাতে প্রথমবারের মতো সোনপুরার চিন্তায় এক গভীর ফাটল ধরে গিয়েছিল। সকাল হতেই গ্রাম সেই ঝুপড়ির সামনে জমা হল। সেই জায়গা, সেই মাটি, সেই দেওয়াল এবং সেই মানুষ। কিন্তু আজ বাতাসে ভয় ছিল না। আজ সেখানে অপেক্ষা ছিল, যেন সবাই জানে যে এই সকাল সাধারণ নয়। মানুষ ধীরে ধীরে জমা হল। কেউ খুব কাছে এলো না, কেউ খুব দূরে থাকল না। সবার দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলার ওপর আটকে ছিল, যে গতকাল পর্যন্ত তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোকে জাগিয়ে দিয়েছিল। আরাধ্যা দাঁড়িয়েছিল খাকি উর্দিতে, সোজা ভঙ্গিতে,
কিন্তু মুখে না কোনো কঠোরতা ছিল, না কোনো জয়ের ভাব। তার চোখে সেই স্থিরতা ছিল যা সংগ্রামের অর আসে। সে সবার দিকে তাকালো, না উঁচু গলা, না আদেশের ভঙ্গি। সে শুধু এটুকু বলল যে সে কাউকে শাস্তি দিতে আসেনি। তার শব্দে কোনো নমনীয়তা ছিল না, কিন্তু তাতে সত্যতা ছিল। সে বলল যে সে ক্ষমা করেছে, এই জন্য নয় যে যা হয়েছে তা ছোট ছিল, বরং এই জন্য যে ক্ষমা তাকে মুক্ত রাখে। ক্ষমা তার জন্য বোঝা নয়, এক নির্বাচন ছিল। কিন্তু একই নিঃশ্বাসে সে এটাও পরিষ্কার করে দিল যে সে সেই সম্পর্কে ফিরে যাবে না, যে সম্পর্ক ভয়ের সামনে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভিড়ের মধ্যে চাঞ্চল্য হল, কিছু দৃষ্টি নত হল, কিছু চোখ ভরে এলো। এটা প্রথমবার ছিল যখন কেউ রাগ ছাড়া এত স্পষ্টভাবে কথাগুলো বলেছিল। তারপর সে যা করল যার আশা কেউ করেনি। সে অতীতকে পুনরাবৃত্তি করার বদলে ভবিষ্যতের কথা বলল। সে গ্রামে কুসংস্কারের বিরুদ্ধে এক শক্ত উদ্যোগের ঘোষণা করল। শুধু ভাষণ নয়, বরং কাজ। মেয়েদের পড়াশোনার জন্য হোস্টেল, যাতে কারো পড়াশোনা ভয় বা দূরত্বের কারণে না থামে। মহিলাদের সুরক্ষার জন্য হেল্প ডেস্ক, যেখানে অভিযোগ করা অপমান নয়, অধিকার হোক। পঞ্চায়েতে খোলা প্রশ্নের প্রথা, যাতে সিদ্ধান্ত ভয় বা ভিড় দিয়ে নয়, বোধ বুদ্ধি দিয়ে হয়। সে বলল যে প্রশ্ন করা অপরাধ নয়, এবং উত্তর দেওয়া দায়িত্ব। সে কাগজের চেয়ে বেশি মানুষের মনের ওপর কাজ শুরু করল। পরিকল্পনার তালিকা শোনাল, কিন্তু সেগুলোর পেছনের মানেও বোঝাল। সে জানালো যে শক্তি মানে পিষে দেওয়া নয়, শক্তি মানে তুলে ধরা, দুর্বলকে, ভীতুকে এবং সেই চিন্তাকে যা বছরের পর বছর ধরে জমে আছে। মানুষ প্রথমবারের মতো অনুভব করতে লাগল যে পরিবর্তন কোনো বাইরে থেকে চাপানো আদেশ নয়, বরং ভেতর থেকে শুরু হওয়া প্রক্রিয়া। কিছু মানুষ এখনও অস্বস্তিতে ছিল, কিন্তু এখন তাদের অস্বস্তিতে ভয় কম ছিল এবং চিন্তা বেশি। মহেশ পিছনে দাঁড়িয়েছিল। সে সব দেখল, সব শুনল। সে কোনো শাস্তি পেল না, কেউ তাকে টেনে সামনে আনল না, কোনো অভিযোগ লাগানো হল না। কিন্তু তার ভেতরের শূন্যতা আরও গভীর হয়ে গেল। সে বুঝে গেল যে ক্ষমা পেয়ে যাওয়া শেষ নয়, কখনো কখনো সেটাই সবচেয়ে কঠিন শুরু হয়ে দাঁড়ায়। সে জেনে গেল যে কিছু সিদ্ধান্ত আওয়াজ দিয়ে শোধরানো যায় না, এবং কিছু ভুল শাস্তি দিয়ে মেটে না। ক্ষমা তাকে ছেড়ে দেয়নি, সে তাকে তার নিজের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। ভিড় ধীরে ধীরে কমতে লাগল, মানুষ নিজেদের ঘরের দিকে ফিরছিল। কিন্তু আজ তাদের পা হালকা ছিল না, তারা চিন্তায় মগ্ন ছিল। কিছু মেয়ে প্রথমবারের মতো হোস্টেলের কথা বলছিল, কিছু মহিলা হেল্প ডেস্কের ব্যাপারে জিজ্ঞেস করছিল। পঞ্চায়েতের বয়স্করা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করছিল। সোনপুরা তেমনই ছিল, কিন্তু এখন তাতে এক হালকা ফাটল ধরে গিয়েছিল, ভয়ের দেয়ালে। আরাধ্যা শেষবারের মতো ঝুপুরির দিকে তাকালো। সে জানত যে সবকিছু একদিনে বদলাবে না, কিন্তু এটাও জানত যে আজ বীজ পোতা হয়ে গেছে। সে কোনো শব্দ ছাড়াই সেখান থেকে সরে গেল, না কোনো স্লোগান, না কোনো তালি, শুধু এক শান্ত সকাল যা গ্রামের জন্য এক নতুন প্রশ্নের মতো শুরু হয়েছিল। আরাধ্যা গ্রাম থেকে চলে গেল, কিন্তু তার কাজ ওখানেই রয়ে গেল। গাড়ি ধুলো উড়িয়ে এগিয়ে গেল, কিন্তু তার পেছনে ফেলে যাওয়া পায়ের ছাপ মুছল না। স্কুলের দরজা ধীরে ধীরে খুলতে লাগল। যেই ঘরগুলোতে একদিন নিস্তব্ধতা ছড়িয়ে থাকত, সেখানে আবার বাচ্চাদের আওয়াজ গুমগুম করতে লাগল। বই হাতে এলো, প্রশ্ন মুখে আসতে লাগল। আগে মানুষ চুপ থাকত, এখন জিজ্ঞেস করতে লাগল কেন এবং কিভাবে। সোনপুরা কোনো কোলাহল ছাড়াই বদলাতে লাগল, কোনো জাঁকজমক ছাড়াই। পরিবর্তন কোনো আদেশ দিয়ে নয়, অভ্যেসে আসছিল। পঞ্চায়েতের বৈঠকগুলোতে এখন শুধু সিদ্ধান্ত শোনানো হতো না, কথা হতো। মানুষ একে অপরের কথা শুনতে লাগল। মেয়েরা মাঠে নামতে লাগল, এবং দর্শকদের চোখে এখন অবাক হওয়া কম ছিল। মহিলারা হেল্প ডেস্ক পর্যন্ত যেত, কখনো প্রশ্ন নিয়ে, কখনো ভরসার সাথে। এসব হঠাৎ হয়নি, কিন্তু যা শুরু হয়েছিল তা থামেনি। আরাধ্যা সেখানে ছিল না, কিন্তু তার উপস্থিতি প্রতিটি সেই জায়গায় অনুভূত হতো যেখানে ভয়ের জায়গা বোধ বুদ্ধি নিতে শুরু করেছিল। মহেশের ঝুপড়ি এখনও ওখানেই ছিল, তেমনি ঝুঁকে পড়া ক্লান্ত, কিন্তু তার ভেতরে এক অন্যরকম নিস্তব্ধতা ছিল। এই শূন্যতা একাকিত্বের নয়, অনুশোচনার ছিল। প্রতি সকালে তার সেই দৃশ্য মনে আসত, উর্দিতে দাঁড়িয়ে থাকা আরাধ্যা এবং তার নীরবতা। কোনো শাস্তি সে পায়নি, কোনো খোঁটা সে খায়নি, তবুও তার মন ভারী থাকত। সে প্রতিদিন অনুভব করত যে সে কি হারিয়েছে এবং কেন হারিয়েছে। সে ভয়কে সত্য মেনে নিয়েছিল এবং সত্যকে শুনতে অস্বীকার করেছিল।
তার কাছে শুধরানোর রাস্তা ছিল, সে সাহায্য করতে পারত, উদ্যোগ নিতে পারত, নিজের ভুল স্বীকার করতে পারত, কিন্তু আপনত্ব আর ফিরতে পারত না। কিছু সম্পর্ক ক্ষমার পরেও আগের মতো হয় না। ক্ষমা দরজা খোলে, কিন্তু ভেতরে কি অবশিষ্ট থাকবে তা প্রতিটি মানুষকে নিজেকেই ঠিক করতে হয়। মহেশ এটা বুঝে গিয়েছিল, এবং এই বোঝাই তার বোঝা হয়ে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা এখন আরাধ্যার নাম সম্মানের সাথে নিত। কেউ তাকে অফিসার বলত না, কেউ প্রতিশোধের উদাহরণ বানাত না। সে এখন পরিবর্তনের প্রতীক হয়ে গিয়েছিল। তার গল্প কোনো মঞ্চে শোনানো হয়নি, কিন্তু প্রতিটি ঘরে তার প্রভাব দেখা যেতে লাগল। মানুষ এখন কাউকে অশুভ বলার আগে থেমে যেত। থেমে গিয়ে ভাবা তারা শিখে গিয়েছিল। এটি আর প্রতিশোধের গল্প থাকেনি, এটি সেই পরিবর্তনের গল্প হয়ে গিয়েছিল যা শান্তিতে আসে এবং গভীরে যায়। এবং প্রতিটি হৃদয়ে একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, ক্ষমা কি সবচেয়ে বড় শাস্তি হতে পারে? এবং যদি সেদিন ভয়ের জায়গায় বোধবুদ্ধি বেছে নেওয়া হতো, তবে কত জীবন ভাঙা থেকে বেঁচে যেত? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং কোথাও না কোথাও হৃদয় ছুঁয়ে যায়, তবে কমেন্টে আপনার রায় অবশ্যই লিখবেন। ভিডিওটিকে লাইক করবেন এবং এটি আপনার বন্ধুদের আত্মীয়দের সাথে শেয়ার করবেন।